আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, ওপার বাংলার অনেক মৌলবাদী নেতার থেকে শুরু করে প্রাক্তন সেনা তারা বলতে শুরু করেছে যে তারা নাকি কলকাতা কিংবা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবে। কিভাবে তারা দখল করবে এটা বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে কেউ বলছেন যে 14 কোটি মুসলমান দুহাতে দুটো লাঠি নিয়ে যদি তেড়ে যায় তাহলে ভারত দেশ ছেড়ে পালাবে। এই ধরনের অলীক কল্পনা এবং অদ্ভুত সব বক্তব্য হাস্যরসের যেখানে সৃষ্টি করছে, সেখানে ভারতের নরেন্দ্র মোদী চুপচাপ বসে আছে বলে বারবারই অভিযোগ উঠছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সত্যিই চুপচাপ বসে রয়েছেন? তার কারণ আজকে আপনাদের সামনে একটা খবর দেবো, জানি না এই খবরগুলো কোথাও আপনারা শুনেছেন কিনা। এই কিছুদিন আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়ায় গিয়েছিলেন চুপি চুপি, এবং সেখান থেকে একটা মারাত্মক খবর ভারতের জন্য অপেক্ষা করছে। কি সেই খবর? না, ভারতের এই সংকটকালে রাশিয়া ভারতকে একটা দুর্দান্ত গিফট করেছে। কি গিফট করেছে বলুন তো? সপ্তম যুদ্ধ জাহাজ। এতদিন পর্যন্ত ভারতের কাছে যে 6টি যুদ্ধ জাহাজ ছিল সে সবগুলোই কিন্তু রাশিয়া থেকে আমরা নিয়েছিলাম, আর সপ্তম যুদ্ধ জাহাজটা ইতিমধ্যেই পেয়ে গেল ভারত, এবং যেটা এতটাই ক্ষিপ্র, যার এমন কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে আজকে আপনাদের সামনে বলবো, সেটা শুনলেই বুঝতে পারবেন যে ভারতকে মজবুত করার জন্য আরো এক ধাপ আমরা কতটা এগিয়ে গেলাম। ওপার বাংলার মোহাম্মদ ইউনূসের সরকার যখন বাঁশ গাছের ঝাড় থেকে লাঠি কাটার কাজ করছে, তার কারণ তারা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য লাঠি নিয়ে এগিয়ে আসবে, তখন আরো একবার সপ্তম একটি যুদ্ধ জাহাজ, যেটা বাকি সবগুলোর থেকে অনেকটাই উন্নত, এমন একটা যুদ্ধ জাহাজ পেয়ে গেল কিন্তু ভারত হাতে, যেটা এই মুহূর্তে সব থেকে বড় ইম্পর্টেন্ট। ভারতের প্রতিবেশী দেশগুলি এবং বাংলাদেশকে যারা মুরগি বানিয়ে ভারতের সামনে টোপ হিসেবে ব্যবহার করছে, তাদেরকে শায়েস্তা করার জন্য এটা কতটা প্রয়োজন আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। The Indian Navy and the Russian Federation Navy share a special bond of brotherhood. आज इस आयोजन खुशी की कविश्ती के अवसर पर आप सबके बीच उपस्थित होकर मुझे बेहद खुशी हो रही है। এই যে যুদ্ধ জাহাজটি আনা হয়েছে, এটা একেবারেই যেন মেঘনাথের মতো। কেন না, আড়াল থেকে শত্রুপক্ষের উপর প্রাণঘাতী আঘাত করতে দক্ষ। একেবারেই মেঘনাথ যেমন মেঘের আড়াল থেকে যুদ্ধ করত, তাকে কেউ ধরতে পারতো না, এই যুদ্ধ জাহাজটিও একেবারেই তাই। এর সব থেকে বড় বৈশিষ্ট্য হলো কোনো রাডার একে আইডেন্টিফাই করতে পারবে না, এর লোকেশনকে আইডেন্টিফাই করতে পারবে না, অর্থাৎ গোপনে একেবারেই প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম। সব থেকে উন্নততম ভারতের হাতে চলে আসা এই যুদ্ধ জাহাজটি। এই যুদ্ধ জাহাজটির নাম হচ্ছে তুশিল, এবং তুশিল একটি সংস্কৃত শব্দ। ভারতের ব্যুৎপত্তিকে মাথায় রেখেই কিন্তু এই যুদ্ধ জাহাজটির নামকরণ করা হয়েছে তুশিল, অর্থাৎ এর সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে অভেদ্য কবচম বা অভেদ্য ঢাল। এই তুশিল প্রস্তুত হয়ে যাওয়ার পর চলতি বছরে সমুদ্র যুদ্ধের মোহরাও দেওয়া হয়েছিল রাশিয়ায়, এবং সেই প্রশিক্ষণে অংশ নিতে রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর 200 জন অফিসার এবং কর্মী। রবিবার রাশিয়া সফরে আনুষ্ঠানিকভাবে তুশিলকে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
বুধবার রাশিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই যুদ্ধ জাহাজটি এবং শত্রুপক্ষের নজরদারি এড়াতে সক্ষম ৩৯০০ টনের এই ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজটি। অর্থাৎ এটি একেবারেই শত্রুপক্ষ টেরও পাবে না এর অস্তিত্ব, কোথায় চুপিসারে বসে থাকবে, কোথা থেকে নজরদারি করবে সেটা শত্রুপক্ষ বুঝতেও পারবে না এবং ৩৯০০ টনের ক্ষেপণাস্ত্র পর্যন্ত বহন করতে সক্ষম। এই যুদ্ধ জাহাজটি বানানোর জন্য ভারতের সঙ্গে রাশিয়ার ২০১৮ সালে চুক্তি হয়েছিল $২৫০ কোটি, অর্থাৎ প্রায় ২১,০০০ কোটি টাকা। এবং সবথেকে মজার কথা কি জানেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় লুকিয়ে রয়েছে এই তুশিলকে কেন্দ্র করে। কেন বলুন তো? আপনারা ইতিমধ্যেই জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী একটি যুদ্ধ চলছে, প্রায় ২ বছর ধরে হয়ে গেল এবং দুজন কত বড় শত্রু। আপনারা একটু কল্পনা করে দেখুন যে ভারতের বৈদেশিক নীতি কতটা শক্তিশালী, যে ভারত এই দুই শত্রু দেশের দুজনেরই সহযোগিতা নিয়ে এই তুশিল যুদ্ধ জাহাজটি প্রস্তুত করেছে। ভাবতে পারেন যে যুদ্ধ যেখানে চলছে সেখানে এই দুই প্রতিবেশী দেশের একেবারেই পারস্পরিক সহযোগিতার জন্যই কিন্তু তুশিলটি ভারত হাতে পেয়েছে। বৈদেশিক নীতি কত বড় সফল না হলে এই পদক্ষেপ নেওয়া যায় না। কেন এ কথা আপনাদের সামনে বলছি, দেখুন, তুশিল এই যুদ্ধ জাহাজটি ডিজাইন করা হয়েছে ভারতের তরফ থেকে, অর্থাৎ ভারত রিকোয়ারমেন্ট বলেছে কি কি প্রয়োজন না প্রয়োজন, কোথায় কি থাকতে হবে, কোন কোন ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হতে হবে সেটা ভারত বলেছিল এবং ডিজাইনও ভারত দিয়েছিল। আর এটিকেই বাস্তবায়ন করার জন্য রাশিয়া কিন্তু তারা টেকনিক্যাল বিষয়গুলি তারাই দেখেছেন, পুরো বিষয়টি তাদের কারখানাতেই তৈরি হয়েছে, কিন্তু এর ইঞ্জিনটি ছিল ইউক্রেনের। তার কারণ আপনাদের জানার প্রয়োজন রয়েছে যে কোনো যুদ্ধ জাহাজের জন্য ইউক্রেন সব থেকে শক্তিশালী ইঞ্জিন বানাতে সক্ষম গোটা বিশ্বের মধ্যে। সেই কারণেই ভারতের জন্য ২০১৬ বা ১৮ সালে যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন তো আর দুই দেশের মধ্যে যুদ্ধ ছিল না, তখন ডিল হয়েছিল যে রাশিয়া যুদ্ধ জাহাজটি বানাবে এবং ইউক্রেন তারা ইঞ্জিন সাপ্লাই করবে আর ভারত নকশাটা দেবে। কিন্তু এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর খেলাটা ঘুরে যায়। অনেকেই ভেবেছিলেন এই যুদ্ধ জাহাজটা ভারতের পক্ষে এখন পাওয়া একেবারেই অসম্ভব, কিন্তু এখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সর্বোপরি নরেন্দ্র মোদীর বিদেশ নীতিই কিন্তু এটাকে সফল করেছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার রাশিয়াও যেমন গেছেন, তিনি আবার ইউক্রেনেও গেছেন। তাই ভারতের সঙ্গে এই দুটি দেশেরই সম্পর্ক অত্যন্ত মধুর, বিশেষ করে রাশিয়ার সম্পর্ক তো অত্যন্ত মধুর, সেটা চিরকাল ধরে। में चल रही जियो पॉलिटिकल चैलेंजेस के बावजूद और भारत पर पब्लिकली और प्राइवेटली डाले गए इनॉर्मस प्रेशर के बाद भी भारत ने यह कॉन्शियस डिसीजन लिया है कि हम न सिर्फ रशिया के साथ क्लोज एंगेजमेंट जारी रखेंगे बल्कि अपने रशियन कोलीग्स के साथ काम करते हुए इसे और अधिक डीपेन और एक्सपेंड करेंगे। যেহেতু ইউক্রেন থেকে ইঞ্জিনটি কোনোভাবেই রাশিয়াতে পৌঁছে দেওয়া সম্ভব ছিল না, তাই ভারত এখানে মধ্যস্থতার কাজ করেছে। কি করেছে না, ইউক্রেন থেকে এই যুদ্ধ জাহাজের ইঞ্জিনটি সরাসরি রাশিয়ায় না পাঠিয়ে ভারত তাদের কাছ থেকে নিজেদের দেশে নিয়ে চলে এসেছিল এবং তারপরে আমাদের দেশ থেকে সেই ইঞ্জিনটি রাশিয়াতে পৌঁছে দেওয়া হয় এবং এইভাবেই কিন্তু অসাধ্য সাধন হয়েছিল এই দুই শত্রু দেশের সহযোগিতায় একটা অস্ত্র ভারত প্রস্তুত করে নিতে পেরেছে, তাও আবার গোটা আশপাশে যখন একটা ভারতের বিরুদ্ধে চক্রান্ত চলছে তখন এমন এক মেঘনাদ ভারতের হাতে চলে এলো যে মেঘনাদের অস্তিত্ব কেউ টের পাবে না, অথচ ভারত মহাসাগরে বলুন কিংবা আরব সাগরে বলুন, একেবারেই চীন থেকে পাকিস্তান এবং বাংলাদেশ তো বটেই, যে কোনো জায়গায় কিন্তু টহল এবং নজরদারি চালাতে সম্ভব এই যুদ্ধ জাহাজটি এবং যার টের পাবে না কোনো দেশ পর্যন্ত। এই যুদ্ধ জাহাজটি তৈরি করতে রাশিয়ার প্রায় ৭ থেকে ৮ বছর সময় লেগে গিয়েছে এবং ২০২১ সালের অক্টোবর মাসে এটাকে প্রথম জলে নামিয়েছিল রুশ সেনারা। চলতি বছরের ২৫শে জানুয়ারি থেকে লম্বা সময় ধরে এর সামুদ্রিক ট্রায়াল চলে। তার কারণ এটা যুদ্ধের জন্য আদৌ প্রস্তুত কিনা কিংবা কতটা প্রস্তুত সেটা খতিয়ে দেখা হয় এবং প্রত্যেকটি পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ হয় কিন্তু এই তুশিল যুদ্ধ জাহাজটি। এবং এর পরেই মস্কো ভারতকে জানিয়ে যায় এই যুদ্ধ জাহাজটি কিন্তু ডেলিভারির জন্য একেবারেই প্রস্তুত রয়েছে। আর সেই কারণেই এই কয়েকদিন আগে রাশিয়ায় চলে গিয়েছিলেন স্বয়ং রাজনাথ সিং,
তারপরে তার হাতেই কিন্তু তুলে দেওয়া হয় এই যুদ্ধ জাহাজটিকে। প্রসঙ্গত 1999 থেকে 2013 সাল পর্যন্ত এই ধরনের মোট 6টি রণতরী ইতিমধ্যেই ভারতকে সরবরাহ করে এসেছে রাশিয়া, আর এটি হলো সপ্তম। এবং বলাই বাহুল্য এর ফলে সমুদ্রে ভারতের সামরিক শক্তি আরো বেশ কয়েক গুণ বেড়ে গেল, তাও আবার যখন প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে একটা টাসেল আসছে, তার মধ্যে এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডিকে শর্মা এই ফ্রিগেটকে গেম চেঞ্জার বলে উল্লেখ করেছেন। 125 মিটার লম্বা এবং 3900 টন ওজনের আইএনএস তুলসী ঘন্টায় 30 নটিক্যাল মাইলের বেশি গতিতে ছুটতে পারে। ভেবে দেখুন, এত ভারী হওয়া সত্ত্বেও 125 মিটারের এই লম্বা যুদ্ধ জাহাজটি ঘন্টায় 30 নটিক্যাল মাইলের বেশি গতিতে ছুটতে পারে। এবার একবার ভেবে দেখবেন আপনারা যে বাংলাদেশ যখন বাঁশঝাড় থেকে দুহাতে দুটো লাঠি নেওয়ার জন্য 14 কোটি বা 28 কোটি বাঁশ কেটে প্রিপারেশন নিচ্ছে, ভারতের সঙ্গে তারা যুদ্ধ করতে আসবে, তখন ভারত কি করছে আপনারা একটু খেয়াল করে দেখুন যে ভারত কিন্তু কোনোভাবে কাউকে বলেনি, বাংলাদেশের সঙ্গে কোনো হুমকিতে যায়নি, কোনো রকমের থ্রেট দেওয়ার প্রয়োজন বোধ করেনি। কিন্তু এই ঘটনাগুলোই পড়শি দেশের কাছেও তো খবরগুলো পৌঁছাচ্ছে, তাই তাদেরকে থ্রেট দেওয়ার আর প্রয়োজন হবে না। এমনিতেই ভারতের সামরিক শক্তি বাংলাদেশের থেকে বেশ কয়েক গুণ এগিয়ে, তার উপরে আবার এই তুশিলের মতো যুদ্ধ জাহাজটি চলে আসলে কোন জায়গায় পৌঁছে যাবে একটু ভেবে দেখবেন। কেন এই কথা বলছি? তার কারণ হচ্ছে নবনির্মিত এই রণতরীটিতে রয়েছে 8টি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এর মধ্যে যদি একটাও বাংলাদেশে গিয়ে পড়ে তাহলেই কিন্তু ত্রাহি ত্রাহি ব্যাপার হয়ে যাবে। এবং এগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে উলম্বভাবে ছোড়া হয়। এছাড়াও 24টি মাঝারি ও 8টি স্বল্প পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সারফেস টু এয়ার মিসাইল সাজিয়ে তোলা হয়েছে যুদ্ধ জাহাজটির অস্ত্রাগার। এছাড়াও রণতরীটির ডেকের ওপর বসানো রয়েছে 100 মিলিমিটারের কামান। এছাড়াও এর সঙ্গে অনেক ডুবোজাহাজ রয়েছে যারা জলের গভীর থেকে শত্রুপক্ষের রণতরী ধ্বংস করার মতো একেবারেই এর জুড়ি মেলা ভার। এবং যদি অন্য কোনো যুদ্ধ জাহাজ এর ওপর আক্রমণ চালায় তাহলে সেটাকেও প্রতিহত করার জন্য সক্ষম এই যুদ্ধ জাহাজটি। এছাড়াও রণতরীটি অ্যান্টি সাবমেরিন এয়ারবার্ন আর্লি ওয়ার্নিং হেলিকপ্টার বহনে সক্ষম। অর্থাৎ এই যুদ্ধ জাহাজ থেকে যদি কোনো শত্রুপক্ষের ডুবোজাহাজও পর্যন্ত আসে সেটিকেও খুঁজে বার করে ধ্বংস করা যাবে এই যুদ্ধ জাহাজ থেকে। যুদ্ধ জাহাজটি ইতিমধ্যেই রাশিয়া থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং এখানে শেষ নয়, আপনাদের জানাতে চাইবো যে এই ধরনের আরো 2টি ফ্রিগেটের নির্মাণ কাজ রুশ শিপইয়ার্ডে চালিয়ে যাচ্ছে কিন্তু নয়াদিল্লি। অর্থাৎ এই তুশিলি কিন্তু শেষ নয়, এছাড়াও আরো 2টি যুদ্ধজাহাজ পাইপলাইনে রয়েছে, সেগুলো যখন শেষ হবে ভারত পেয়ে যাবে। এই মুহূর্তে ভারত মহাসাগরীয় এলাকায় যখন ক্রমশই শক্তি বাড়াচ্ছে চীন, তখন ভারতের এই প্রিপারেশন কিন্তু একেবারে চীনকে মোকাবিলার জন্যই যথেষ্ট বলেই অনেকেই মনে করছেন। Began. The launch of Tushil was a moment of pride, a graceful beginning to her naval journey. Crafted with precision, Tushil embodies the synergy of world-class engineering and India's vision. While constructed at the Yantar shipyard, Tushil carries the essence of India, equipped with indigenous systems that reflect nation's technological prowess. Crewed by skilled sailors and forged through global collaboration, Tushil symbolizes partnership and resilience. Sea trials turn vision into reality. Every system, every weapon is tested against the unforgiving seas. Tushil is now ready to its rightful place as a sentinel of India's maritime security. It's just not a warship. It is a pledge to defend, to protect, and to lead with valor. এবার আপনারা ভেবে দেখুন
যে এই ধরনের প্রিপারেশন সেটা নেওয়াটা কি জরুরি, নাকি বাংলাদেশের মৌলবাদীরা কি বলছে তাদেরকে যোগ্য জবাব দেওয়াটা বেশি জরুরি নরেন্দ্র মোদী সরকারের, সেটা আপনারাই ভেবে বলুন। তার কারণ দেখুন, মুখের হুমকিতে আপনি যা কিছু বলতে পারেন। দেখছেন না, বাংলাদেশের মৌলবাদরা বলছে যে 4 ঘন্টায় ভারত দখল করে নেব। এরকম মুখের কথাতে আপনি ভারত কেন, পৃথিবী দখল করে নেব, মহাকাশ দখল করে নেব বলতে পারেন, কিন্তু আসলে আপনার হাতে কোন কোন ক্ষেপণাস্ত্র রয়েছে, কোন কোন যুদ্ধ বিমান রয়েছে, কিংবা কোন কোন রণতরী রয়েছে, সেটাই হচ্ছে আপনার আসল থ্রেট। আপনাকে মুখে কাউকে থ্রেট দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা দেখেছেন কোনোদিন? সেই জন্যে ভারতের চিৎকার করার কোনো প্রয়োজন হয় না। নিজেকে প্রস্তুত রাখাটাই সব থেকে বেশি জরুরি। তাই অনেকেই বলছেন না যে নরেন্দ্র মোদী কেন চুপ, নরেন্দ্র মোদী কেন কিছু বলছে না। এটাই হচ্ছে তার উত্তর, যে নিজের প্রিপারেশনটা যদি আমার ঠিক থাকে, যদি মেঘনাথের মতো কোনো যুদ্ধ জাহাজ এই বাংলাদেশের পরিস্থিতির মুহূর্তে যদি ভারতবর্ষ হাতে পেয়ে যায়, তাহলে বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূসের কাছে তো এই ইনফরমেশনটা রয়েছে, নিজের পক্ষে বাংলাদেশের সৈন্যবাহিনীর কাছে তো এই তথ্যটি রয়েছে। তারা খুব ভালো করেই জানেন মৌলবাদীদের যে কথাগুলো বলছে তারা এক কান দিয়ে ঢোকাবেন আর এক কান দিয়ে বার করবেন, এবং সেই কারণে যুদ্ধ তো ছেড়ে দিন, তাদের ভাবার অবকাশটা ভারত পর্যন্ত দেবে না। তার কারণ এতদিন হয়তো বাংলাদেশকে করায়ত্ত করতে হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা লাগতো, এখন সেখানে হয়তো 12 ঘন্টা লাগতে পারে। ভারত সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কি বলবেন বন্ধুরা? আপনাদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি। তার কারণ হচ্ছে এই তথ্যগুলো আপনারা কতটা প্রয়োজনীয় বলে মনে করছেন, বা পশ্চিমবঙ্গের ক্ষুদ্র রাজনীতি থেকে বেরিয়ে এই যে তথ্যগুলো আপনাদের জন্য জোগাড় করার চেষ্টা করি, এটা আপনারা কতটা সাধুবাদ জানাচ্ছেন, সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্স কিংবা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব থেকে কিন্তু আমরা বুঝতে পারি। তাই আমাদের পাশে থাকার জন্য এবং নিশ্চিতভাবে আমাদের সমস্ত পরিচালনাগুলোকে আর্থিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যারা নতুন যদি সাবস্ক্রাইব করেন এবং বাকিরা যদি এই তথ্যগুলো একটু শেয়ার করে দেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে চালিয়ে নিয়ে যাওয়া অন্তত আগামী দিনেও সহজ হবে। তার কারণ আর্থিক স্বাবলম্বিতার জন্য আমরা কোনো সরকারি বিজ্ঞাপনের ওপর নির্ভর করি না। আপনাদের কাছে রিকোয়েস্ট জানাই, তাই আপনারা যদি পাশে থাকেন, যারা সাবস্ক্রাইব করেননি যদি করে দেন, এবং যারা পারবেন পর্বটি যদি আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে দেন, তাতে আমাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাওয়াটা অনেক বেশি সুবিধা হয়। এনিওয়ে, এখনকার মতো এখানেই আপনাদের মন্তব্যের অপেক্ষায় থাকলাম।